হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে অনেক নাচানাচি করার পরে নিফটি গতকাল যে লেভেলে ক্লোজ হয়েছিল ঠিক একই জায়গাতে ক্লোজ হয়েছে, 22,303। কোনো রকমের আপ ডাউন হয়, কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হলো আজকে ফরেনাররা হিউজ সেলিং করেছে। তারা আজকে সেলিং করেছে প্রায় 6,669 কোটি। সেই জায়গায় আজকে কিন্তু আমাদের যে ডোমেস্টিক প্লেয়ার তারাও কিন্তু আজকে হিউজ বাইং করেছে। হয়তো তারা যতটা সেল করেছে ততটা বাই করেনি, তারাও প্রায় বাই করেছে 5,969 কোটি টাকা। ফ্রেন্ডস, যখন এর আগে যখন ফরেনাররা এত কোটি টাকার সেলস করতো, নিফটি 2-3% নিচে পড়ে যেত, কিন্তু আজকের নিফটি যেখানেই ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হচ্ছে এবং এটা ইন্ডিকেট করছে যে আমাদের ইকোনমির স্ট্রেংথ কিরকম। ফ্রেন্ডস, আমি একটা ভিডিওতে আপনাদের বলবো, ব্যাখ্যা করে দেখাবো, যদি আপনি নিফটি 50-র যে সমস্ত হেভিওয়েট শেয়ার আছে যাদের ওয়েটেজ সবচেয়ে বেশি, যেমন ধরুন রিলায়েন্স, যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক, যেমন ধরুন আইসিআইসিআই ব্যাংক, যেমন ধরুন কোটাক ব্যাংক, যেমন ধরুন টিসিএস, যেমন ধরুন ইনফোসিস, এই প্রত্যেকটা কোম্পানি লিবারালাইজেশন যখন হয়েছিল তখন থেকে F2 তার হোল্ডিং স্ট্রং করে রেখেছিল। তখন আমাদের দেশে তত টাকা ছিল না, তাই 2000 সাল থেকে ফরেনাররা কিন্তু ওই সমস্ত শেয়ারে আমাদের যা হোল্ডিং আছে তার তুলনায় অনেক বেশি হোল্ড করে রেখেছিল। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং আমাদের দেশের বর্তমান যে অর্থনীতি ধরুন 5th পজিশনে আছে, ধরুন এক্সপেক্ট করা আছে আগামী 3-4 বছরের মধ্যে সেটা 3rd লার্জেস্ট হয়ে যাবে। তার আগে কিন্তু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা তারা কিন্তু সমান তালে পাল্লা দিচ্ছে, তারা যত মাল বিক্রি করছে তারা কিন্তু কিনছে আমাদের ডোমেস্টিক প্লেয়াররা ফরেনারদের কাছ থেকে। কালকে বলেছি, আজকে আবার আমি বলছি, নিফটি কেবলমাত্র 2% নিচে আছে তার অল টাইম হাই থেকে। ফ্রেন্ডস, আমি এর আগেও এই ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আজকেও আপনাদের কাছে একটু ছুঁয়ে যাচ্ছি। যদি আপনারা শেয়ার মার্কেটে সার্ভাইভ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে দেখতে হবে, দেখুন কবে এটা 8-এ এখানে কত ছিল নিফটি? 6,500। সেখান থেকে কোথায় চলে এসেছিল? অর্ধেকের চেয়েও কমে চলে এসেছিল 2,400-2,500 পয়েন্টে। এখানে দেখুন কত ছিল নিফটি? 6,200। কোথায় চলে এসছে? 30% নিচে চলে এসছে। এখানে কোথায় ছিল? 9,193। কোথায় চলে এসছে? 7,000। কত পার্সেন্ট? 30%। এখানে কত ছিল? 12,000। কোথায় চলে এসছে? 7,500। কত পার্সেন্ট? প্রায় 40%। সুতরাং যদি ভাবেন যে মার্কেটে সবসময় উপরে যাবে, যতক্ষণ পর্যন্ত মার্কেটের এই সমস্ত ধাক্কা আপনি সহ্য করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। বাট হোয়াট ইজ দ্য আলটিমেট ট্রুথ? আলটিমেট ট্রুথ হচ্ছে মার্কেট কিন্তু ওপরেই যাবে। শুধু যে শেয়ার কিনে রেখেছেন সেগুলো কিনে রেখে আপনাদের বসতে হবে, তাতেই কিন্তু প্রফিট পাবেন। এবং এই সমস্ত কন্ডিশনে আমাদের শেয়ার বাজারের যে ইনকাম ছিল আর্নিং পার শেয়ার, আজকে কিন্তু আর্নিং পার শেয়ার অনেক স্ট্রং হয়েছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যখন নিফটি এসেছিল, বা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যখন নিফটি এসেছিল, এই সমস্ত হাইতে নিফটির যে আর্নিং ছিল সেটা কিন্তু অনেক ভোলাটাইল ছিল, যেটা কিন্তু আজকে এই জায়গায় নেই। তাই এই জায়গা থেকে যদি নিফটি আজকে পড়েও, সেক্ষেত্রে পড়ার যে লিমিটেশন কিন্তু অনেক কম থাকবে।
যাই হোক ফ্রেন্ডস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের সাইকোলজির মধ্যে ঢুকিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা মার্কেটটাকে ভালো করে বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আজকে টাটা পাওয়ার নিয়ে, যেটা আমি বারবার ধরে আমি আপনাদেরকে বলি, টাটা পাওয়ারের আজকে কিন্তু রেজাল্ট এসছে। রেজাল্ট আপাত দৃষ্টিতে যদি আপনারা যদি অ্যানালাইসিস করতে নাও পারেন, সেই অর্থে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন টাটা পাওয়ারের রেজাল্ট সেই অর্থে খুব একটা আপনাদের চোখে ভালো লাগবে না। কিন্তু যারা রেজাল্ট অ্যানালাইসিস করতে জানে তারা কিন্তু জানে টাটা পাওয়ারের যে কারণে আজকে টাটা পাওয়ার এত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, তার কারণটা কি। যে সমস্ত ট্র্যাডিশনাল এনার্জির বিজনেস টাটা পাওয়ার করছিল, সেগুলো থেকে টোটালটাই সে সরে গিয়ে রিনিউয়েবলের দিকে যেতে চাইছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে প্রায় কোয়ার্টার অন কোয়ার্টার 40% জাম্প হয়েছে। গত কোয়ার্টারে যেখানটাতে ধরুন 25-26 হাজার কোটি টাকার তার হয়েছিল, বা 2500-2600 কোটি টাকার সেলস হয়েছিল, সেটা হয়েছে প্রায় 3500-র কাছাকাছি। সুতরাং সেই নিরিখে যে জন্য আজকে আমরা টাটা পাওয়ার শেয়ারকে কিনি, সেই নিরিখে কিন্তু টাটা পাওয়ারের রেজাল্ট আমার চোখে ভালো বলে মনে হয়েছে। কারেকশন যদি 15-20% নিচে পান তাহলে অবশ্যই কিনবেন, বা আমি টাটা পাওয়ারের উপর তার যে বর্তমানে হাই হয়েছে এর পরের যে লেভেল, কোন লেভেলে গেলে আপনাদের কেনা উচিত, সেটা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত একদিন ব্যাখ্যা করে জানাবো। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি একটা শেয়ার নিয়ে ডিসকাশন করব বলে ভেবে রেখেছি, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। মাত্র 12,500 কোটি টাকার কোম্পানি, বর্তমানে 52.5-এর পিইতে ট্রেড করছে, এবং এর আর্নিং পার শেয়ার হচ্ছে 16.31। ফ্রেন্ডস, যদি দেখি আমি শেয়ারটাকে হ্যাপিয়েস্ট মাইন্ড, তাহলে দেখুন হ্যাপিয়েস্ট মাইন্ড শেয়ারটাতে আমি প্রথমে একটু চার্টটা দেখাবো। চার্টটা দেখালে তারপরে ফান্ডামেন্টালে গেলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাপিয়েস্ট মাইন্ড, আচ্ছা দেখুন ফ্রেন্ডস, যদি আপনি চার্টটা দেখেন তাহলে চার্টে যেটা দেখা যাচ্ছে যে, বড় করি একটু চার্টটাকে, ওকে ঠিক আছে। এবারে দেখুন, যদি দেখা যায় ধরুন এই টাইমটাতে সেপ্টেম্বর 21 বা জুলাইতে সে হাই করেছে কত, 1500 টাকা। কিন্তু পরপর যদি 3 বছর দেখেন, আপনি যদি দেখেন যে 2022-এ সে কিন্তু কোথায় লো করেছিল, যদি আপনি এই ক্যান্ডেলটা দেখেন 777-এর লো করেছে। যদি আপনি দেখেন মার্চ 23-এ সে কত লো করেছিল, 758। অর্থাৎ এই লো থেকে এই লো কিন্তু অত্যন্ত কম, মানে কি মাত্র 2% লো। এখান থেকে যদি এই লোটা দেখেন, এখানে কত লো হয়েছে না 741, সেটাও প্রায় 2%-এর কাছাকাছি। অর্থাৎ গত 3 বছর ধরে সে কিন্তু কি হচ্ছে, কনসোলিডেট করছে। এবারে এইটা বলার পরে আমি আপনাদেরকে ফান্ডামেন্টালে নিয়ে যাব। আজকে যদি আপনি ফান্ডামেন্টাল দেখেন, তাহলে ধরুন 21-এ সে হাই দেখিয়েছে, তাহলে 21-এ সে যখন সে হাই দেখিয়েছে, সেই সময় ধরুন 20-র যে মানে রেজাল্টটা এসছে, 20-র রেজাল্টটাকে দেখে কিন্তু 21-এর শেয়ার প্রাইস মুভমেন্ট হয়েছে। যাই হোক, তখন কি ছিল তার আর্নিং পার শেয়ার 11.06, সেলস কত ছিল 773 কোটি, এবং প্রফিট কত ছিল 162 কোটি। 22-এ 1094, প্রফিট 181, ইপিএস 12.34, 14.29 সেলস। যদি এখান থেকে এই সেলস দেখেন, প্রায় 40% সেলস বেড়েছে, এবং এখান থেকে যদি আপনি প্রফিট দেখেন প্রায় 30%-এর কাছাকাছি প্রফিট বেড়েছে, ঠিক আছে। ইপিএস বেড়েছে 20%-এর বেশি, 15.73। আবার মার্চে এসেও দেখা যাচ্ছে 1625, প্রফিট বেড়েছে 248, মাইল্ড জাম্প, ইপিএস বেড়েছে। তাহলে ইপিএস তার কন্টিনিউয়াস বাড়ছে, মার্জিনও ঠিক আছে, এইবারে মার্জিনটা একটু কমেছে, সেলসও বাড়ছে। তাহলে কোম্পানির কিন্তু গত 3 বছর ধরে সেই অর্থে, ও আরেকটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে হোল্ডিংস। ইনভেস্টর কে কে আছে দেখুন,
এখানে ফরেনাররাও প্রায় 4-5% মাল ধরে রেখেছে, ডিআইআই ও 2.57 এবং প্রমোটারের কাছে 50.24% মাল আছে। ঠিক আছে, বাকি প্লেয়ারদের কাছে 40.58। লোন কত আছে নাকি একটু দেখে নি। 30 কোটি, রিজার্ভ আছে 1450 কোটি, কোনো রকমের কোনো আচ্ছা বরোনিং আছে 512 কোটি, এমন কিছু ব্যাপার নয়। তাহলে আমি যে লজিকটাতে যেতে চাইছিলাম সেটা হচ্ছে কি, তাহলে গত 3 বছর ধরে কিন্তু শেয়ার প্রাইসের কোনো মুভমেন্ট হয়নি। আর এবারের রেজাল্টে ম্যানেজমেন্ট যে কমেন্টটা দিয়েছে সেটা বলেছে যে দিস সেল, এই যে সেলসটা দেখছেন 1625, এই সেলস প্রায় 40 থেকে 50% বেড়ে যাবে মার্চ 2025-এ। ঠিক আছে, যদি তার সেলস বাড়ে, ধরুন এখান থেকে যদি 50% সেলস বাড়ে, এখান থেকে এই সেলস ধরুন 10% সেলস, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, সেলস যদি 50% বাড়ে তাহলে তার প্রফিটও বাড়বে, ইপিএসও বাড়বে। আজকে যে পি তে শেয়ারটা ট্রেড করছে 52.5, এই পি তেও যদি থাকে এই শেয়ার কিন্তু আবার নতুন করে গল্প তৈরি করবে। তাই ফ্রেন্ডস, আমার যেটা মনে হয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি কিন্তু এখন আপনাদের আস্তে আস্তে কেনাকাটা শুরু করা উচিত বলে আমার মনে হচ্ছে। দীর্ঘ কনসলিডেশনের পরে এবারে কিন্তু শেয়ার প্রাইসের মুভমেন্ট আসবে। যদি আপনারা এই লেভেলে কিনতে না চান তাহলে কিন্তু এই লেভেলটাকেও দেখতে পারেন, যখন দেখবেন যে এই যে স্লোপটা আছে এই স্লোপটাকে যখন ক্লোজিং বেসিসে মান্থলি ভিত্তিতে বা উইকলি ভিত্তিতে যখন এর উপরে ক্লোজিং দিচ্ছে তখনও কিন্তু আপনারা এগোতে পারেন। আদারওয়াইজ দেখুন, ছোটখাটো ইনভেস্টার এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আপনারা একটা দুটো করে হ্যাপিয়েস্ট মাইন্ডে কিন্তু পজিশন নিতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বলতে থাকুন ব্যাখ্যাগুলো বা মার্কেটটা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। সুস্থ থাকুন, ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।